বন্ধুরা ল্যান্ড করলো এই কদম গাছের তলে আমাদের নৌকাখানা। এই যে নৌকাখানা, 3 মাঝি বসে আছে নৌকায়, আর আমি কিন্তু নেমে গেছি একেবারে ঠিক বিশাল কাণ্ড বিশিষ্ট কদম গাছের গোড়ায়। এই যে দেখাচ্ছি কদম গাছের কাণ্ড কত, তাই না বন্ধুরা? এই যে ওই যে উপরে ডালপালা কি সুন্দর বর্ধিষ্ণু, অনেক বড় ভূমির উপরে দাঁড়িয়ে আছে। মাঝখানে একটা চাম্বুল গাছ পরবর্তীকালে লাগানো হয়েছে। এই কদম বৃক্ষ কে লাগিয়েছিলেন তা আসলে ইতিহাস ওইভাবে জানা নাই, তবে কদম গাছের বয়স মুরব্বীদের মুখ থেকে শুনেছি 100 বর্ষ বা 120 বছর এরকম হবে। আর এই কদম বৃক্ষ সম্ভবত ওই যে কসাই ছিল গোস্ত বিক্রেতা জুলে, তাই না? জুলার কথা শুনেছিলাম যে কসাই মানে গোস্ত বিক্রি করতেন। জুলে পাগলাই বলা হয়, জুলমত উদ্দিন ওরফে জুলে। সেই জুলাই শুনেছি এই কদম গাছ এখানে তিনি তার ছোটবেলা এই গাছটা রোপণ করেছিলেন। আজকে তার সেই রোপিত বৃক্ষ কত বড় হয়ে গেছে বন্ধুরা। কত খেলোয়াড় এই গাছের নিচে আশ্রয় নেয়, বিকেলে কতজন বিনোদন করতে আসে, বসে আড্ডা দেয়। আর এখানে শুকনো মৌসুমে লাখো ঝিঝি পোকার ডাক শুনে আমি তো একেবারে বিস্মিত হয়ে যেতাম। একসঙ্গে অনেক ঝিঝি পোকা এখানে ডেকে বেড়ায়, সে যে কি এক পরিবেশ সন্ধ্যার পূর্ব মুহূর্তে তৈরি হয় আমি আমার এই স্বল্পদৈর্ঘ্য ভাষার ব্যাপ্তিতে তা বন্ধুরা আপনাদেরকে বোঝাতে অক্ষম। আপনারা সৌন্দর্যটুকু খুব ভালো করে দেখুন। এই কদম বৃক্ষ এতই বিখ্যাত আমাদের এই মানিকগঞ্জের হরিরামপুর বাসীদের জীবনে। এখানকার মানুষদের বিনোদন চাওয়া পাওয়ার অনেক কিছুই যেন এই কদমতলায় মিশে আছে। এখানে দল বেঁধে কিশোর কিশোরীরা আসে, যখন পানি বেশি হলে আসে, আবার শুকনো মৌসুমে তো রেগুলার আসে। এবছর বর্ষা ভালো করে হয়নি বলে এখানে ভিজিটর দেখা যাচ্ছে না। এখানেও কিন্তু নৌকা ভ্রমণ করে পিকনিক পর্যন্ত কিন্তু অনেকে এখানে করে থাকে। ওই যে পাখির ডাক কি সুন্দর মায়াময় পাখির ডাক আপনারা শুনতে পাচ্ছেন বন্ধুরা। আর এই যেখানে ভবিষ্যতের চিন্তা কিন্তু অনেক আগেই করতে হয়। এলাকাবাসী তাদের বিজ্ঞ মাথার চিন্তার ফসল হিসেবে এই গাছ যখন থাকবে না, মরে যাবে, সেই গাছের উত্তরাধিকার কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে বট গাছ এখানে লাগানো হয়েছে, এই বট গাছটাই কিন্তু উত্তরাধিকার। এই যে বন্ধুরা সুন্দর বট গাছ কিন্তু এখানে লাগানো হয়েছে। এই কদম গাছ যেদিন থাকবে না সেদিন এই বট গাছ আবার মাথা তুলে সেই তার পূর্বপুরুষই বলবো, যদি অন্য বৃক্ষ তবুও যার স্থলাভিষিক্ত হবে তার পরিবর্তে সেই কিন্তু এখানে গৌরব প্রকাশ করে আবার মাথা তুলে দাঁড়াবে। হাজারো পাখি বট বৃক্ষের ফল খাবে, সব হয়ে যাবে যেই গাছ লাগিয়েছে তার। আর এই যে কদম বৃক্ষের মাঝে যে চাম্বুল গাছটা লাগানো হয়েছে, ওটা কিন্তু লাগানো হয়েছে কল্পনা প্রবণ হয়ে, যে দেখি যদি এই গাছ এক সময় থাকে না তখন চাম্বুল গাছটা থাকবে। আসলে কিন্তু চাম্বুল গাছটা এর স্মৃতিকে ধরে রাখার জন্য অতটা উপযুক্ত হবে না। চাম্বুল হলো নরম গাছ, লং লাস্টিং হয় না। চাম্বলটা হয়তো একদিন ভেঙে পড়বে ঝড়ে। এই কদম বৃক্ষ যেদিন বিদায় নেবে সেদিন কিন্তু চাম্বলটা মনে হয় ভেঙে পড়বে ঝড়ে, কোলাতে পারবে না। এখন ট্যাকেল দিচ্ছে কদম বৃক্ষে। এই যে হোল দেখতে পাচ্ছেন, কি সুন্দর হোল দেখতে পাচ্ছেন ভিতরে, কিন্তু ওই যে দেখুন কি সুন্দর হোল দেখতে পাচ্ছেন আপনারা। এই হোলের ভিতর দিয়ে মনে হয় সাপ, বেজি, কত কিছু পাখি ওরা ঢুকে পড়ে বন্ধুরা, কি আজব লাগে তাই না? এই যে নিচে কিন্তু আরো অনেক হোল রয়েছে কদম বৃক্ষের, কিন্তু পুরোটাই নিচে এত বড় হোল দেখতে পাচ্ছেন আপনারা। পাহাড়ে গেলেও এরকম সুড়ঙ্গ দেখতে পান না। এই যে গাছটা এত বড় হোল, এই হোল দিয়ে কিন্তু এদিক থেকে মানুষ ওই দিকে ঢুকে যেতে পারবে। এখানে অনেক গর্ত দেখতে পাচ্ছি বন্ধুরা। আমার একটু ভয় লাগছে যে গর্ত থেকে আবার কোনো কিছু বের হয়ে আসে কিনা। কারণ হলো বর্ষা সিজনে পানিময় ভূমিতে, বর্ষার সিজনে কিন্তু জলাশয়ের ভিতরে কোনো স্থল থাকলে, দ্বীপের মতো থাকলে, সেখানে কিন্তু বৃক্ষে সাপ বা মাটিতেও কিন্তু সাপ থেকে থাকে। এখানেও কিন্তু সেরকম একটা ভয় আমার কাজ করছে। থাকলে তো থাকতে পারে। ওই দেখুন চাম্বুল গাছটা কত দূর পর্যন্ত উঁচু হয়ে গেছে, তারপরেও কিন্তু উপযুক্ত উত্তরসূরি না। কিন্তু ঝড়ে ভেঙে পড়বে কদম গাছটা বিদায় নিলে। সেই জন্যই কিন্তু ওদিকে বট বৃক্ষটা রোপণ করা হয়েছে বন্ধুরা। কি সুন্দর বট বৃক্ষ, যে একটু আগে দেখিয়েছি আমি, আবারও দেখাই। দেখুন এই যে বট বৃক্ষের চারা, একেবারে ছোট্ট শিশু মানুষের বাচ্চা যে সময় হাঁটি পা করে হাঁটতে শিখে না ভালো করে, ঠিক বট বৃক্ষে সেই অবস্থাতেই সে কিন্তু মাটির সাথে লেপ্টে আছে। তার হাঁটতে হয় না, সে মাটির সাথে আটকে আছে, থাকবে যুগের পর যুগ বন্ধুরা। এদিকে এই যে চারপাশটা আমি খুব সুন্দর করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে এদিকে দেখতে থাকুন, কি সুন্দর তাই না? কি সুন্দর চারপাশের পরিবেশটা। মাঝখানে কদম বৃক্ষ আর আমি চারপাশের
যে খোলামেলা পরিবেশ তা কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি বন্ধুরা। কত সুন্দর কত সুন্দর, এই যে দেখতে থাকুন। আমি কিন্তু প্রায় 90% রাউন্ড করে ঘুরিয়ে দেখে ফেলেছি, আপনার 10%-এর মতো বাকি আছে, ওটাও আপনাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা। এই যেটা হলো পশ্চিম দিক, এখানেই কিন্তু ওই যে আকাশটা অনেকটা লালাভ হয়ে আছে। আর এই যে আবার সেই ঘুরিয়ে মোবাইল ঘুরিয়ে কিন্তু সেই বট বৃক্ষের চারা পর্যন্ত আবার চলে আসলাম। তো রাউন্ড করে চারপাশের পুরো যে দূর দূরান্তের গ্রাম, সেই গ্রামগুলো দেখিয়ে দিলাম। আর এই যে আপনারা অবাক হচ্ছেন এত দূর, এখানে কেন্দ্রীয় সার্কেলের মাঝখানে আমরা আছি। কেন্দ্রীয় সার্কেলের মাঝখানে কিন্তু এই কদম বৃক্ষ, বট বৃক্ষ। আর এখান থেকে যে দিকে আপনি যাবেন প্রায় সব দিকেই 2 কিলোর মতো হবে, 2-2.5 কিলো প্রতিদিকেই 2-2.5 কিলো পরিমাণ দূরে কিন্তু গ্রাম, মানুষের ঘরবসতি। অবাক লাগে তাই না? কত বড় একটা এরিয়া, চারপাশের গ্রাম, ঘরবাড়ি, তারপরে এই মিডলে হলো ওদিকে পদ্মা নদী, তার কোল ঘেঁষে মিডলে হলো এই গোপীনাথপুর বিল, মাছের ডিপো, আর মাঝখানে হলো এই কদম বৃক্ষের এই এরিয়াটা। তো বন্ধুরা কি অবাক লাগছে তাই না? এখানে অনেক ভিডিও ক্রিয়েটর আসতে পারেন ভিডিও তৈরি করার জন্য। আমি সালাউদ্দিন সুমন ভাই, বিখ্যাত ভিডিও ক্রিয়েটর, ওনাকে বলেছিলাম, তিনি আসেন নাই বা সময় পান নাই, যেটাই হোক। আর আমি কিন্তু এখন নিজেই ভিডিও ক্রিয়েটর। আমার চ্যানেল নাইস ট্রাভেল অফ রফিক, এই চ্যানেলে আপনারা ভিডিও দেখবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। নতুন নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আমি কিন্তু এখনও চলে যাইনি, ভিডিও কিন্তু অব্যাহত রয়েছে, আমাকে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আর ওই যে কি মায়াময় ভাবে টি 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 করে কোনো এক পাখি হয়তো তার বাচ্চাকে ভালোবাসার কাজটি, খাওয়া দাওয়ার কাজটি করছে, অথবা কোনো উপদেশ দিচ্ছে, বা তাদের ঘর সংসারের কোনো আলাপ আলোচনা করছে ওদের ভাষায়, যা আমরা বুঝি না বন্ধুরা। হয়তো বা আল্লাহ পাকের জিকির করছে, যে কোনোটাই হবে। আমরা আজকে এসেছি এই স্থানটার ঠিকানা আমি আবারও বলে দেই, আপনারা আসতে পারেন এখানে পিকনিক করতে। আপনারা সোজা মানিকগঞ্জ শহরে আসবেন। মানিকগঞ্জ শহর থেকে আপনারা ঐতিহাসিক ঝিটকা বাজারে মানিকগঞ্জ থেকে ডাইরেক্ট আসবেন। আপনারা মানিকগঞ্জ থেকে সিএনজি গাড়ি, অটোরিকশা, ইভেনি পণ্য গাড়ি রিজার্ভ করে মোটর সাইকেলে আসতে পারেন। আর ঝিটকা থেকে একেবারে সোজা চলে আসবেন গোপীনাথপুর চরপাড়া দিয়ে। ঝিটকা থেকে গোপীনাথপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলে আসবেন। সেই প্রাথমিক বিদ্যালয় থেকে লোকজনের কাছে জিজ্ঞেস করে একটু ভিতরে এগিয়ে একটা নৌকা নিয়ে কিন্তু বর্ষার সিজনে এখানে আসতে হয়। আর যদি শুকনোর দিনে আসেন তাহলে কিন্তু গোপীনাথপুর মধ্যপাড়া স্কুল থেকে পায়ে হেঁটে অথবা অন্য মোটর সাইকেল বা অন্য কোনো ছোটো গাড়িতে আপনারা যেভাবেই অটো নিয়ে আসতে পারেন। একেবারেই প্রায় সম্ভবত শুকনো মৌসুমে গাড়ি এখানে ঢুকে, তাই না হুমায়ুন কবির? গাড়ি ঢুকে এখানে, কিন্তু গাড়ি একেবারে শুকনো মৌসুমে ঢুকিয়েই দিতে পারবেন এই পর্যন্ত। এখানে এসেই কিন্তু আপনারা পিকনিক করতে পারবেন। চারপাশের যেই জলাভূমিটা আপনারা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু তখন জলা থাকে না, ওটা কিন্তু বিশাল প্লে গ্রাউন্ডে পরিণত হয়, অনেক বড় আকারের প্লে গ্রাউন্ড। এখানে একটা নলকূপও রয়েছে, এক চেয়ারম্যান সাহেবের স্ত্রী সৌজন্য তা দেখায় কিন্তু এখানে একটা নলকূপ স্থাপন করেছেন। আর এই যে এখানে বাউন্ডারি, গাছটাকে বাউন্ডারি করে দেখানো হয়েছে। এখানে কিন্তু আগে মেলার আয়োজন করা হয়েছিল, অনেক আগে মেলা হয়েছিল। কি মেলা ওইটা? বৈশাখী কোনো মেলা, তাই না? বৈশাখ মাসের দিকে নাকি, বৈশাখ বা জ্যৈষ্ঠ এরকম, ওই সময় এখানে কিন্তু মেলা, গানের আয়োজন করা হয়েছিল। কিন্তু এটা 1 বা 2 বছর হয়েছিল সম্ভবত, তারপরে আর টিকে নাই, সেটা বন্ধ হয়ে গেছে। তারপরে এটা একটা মানে ভ্রমণের জন্য উপযুক্ত স্থান হিসেবে কিন্তু আমাদের কাছে খুবই পরিচিত হয়ে আছে। তো বন্ধুরা এই ভিডিওর এই পার্ট এখানে ক্লোজ করে দিচ্ছি। পরবর্তী আরেকটা ভিডিও আমি একেবারে আমার বন্ধু হুমায়ুন কবির ভিডিও ধারণ করবে, আমি আর একটা ভিডিও করব। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদেরকে স্বাগতম এবং আন্তরিক মোবারকবাদ জানিয়ে এই ভিডিও এখানেই ক্লোজ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।